হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা আজকের সেমেস্টার 3 এর সিসি 6 এর ইউনিট 2 তে চলে যাব। আমরা আগের ক্লাসের রান অফের আগের অংশে হাইড্রোলজিক্যাল সাইকেলের ফিজিক্যাল বায়োলজিক্যাল রোল এই সম্পর্কে আলোচনা করেছিলাম, কনসেপ্ট অফ হাইড্রোলজি আলোচনা শিখেছিলাম। আজ আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, যার নাম রান অফ বা সারফেস রান অফ, তার কন্ট্রোলিং ফ্যাক্টরস, ইনফিল্ট্রেশন এভাপোরেশন কনসেপ্টটা কীভাবে কাজ করছে এবং রান অফ সাইকেল। তো প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত রান অফ কনসেপ্টটা আর.ই. হার্টন 1945-এ দিয়েছিলেন। আর রান অফ বিষয়টা কী, এই ছবিটা দেখলে আশা করি অনেকের কাছে ক্লিয়ার হবে। আলটিমেট বৃষ্টিপাত হলে বৃষ্টির জল সরাসরি কিন্তু কোনো নদীতে বা কোনো লেকে জমা হয় না, বা সমুদ্রে গিয়ে সরাসরি সবসময় পড়ে না, কিছুটা অংশ পড়ে, বা সবে ডিরেক্টলি ভৌমজলে হয়, স্থানান্তরিত হয় না। বৃষ্টিপাত হলে আমরা জানি কিছু পরিমাণ জল ভূপৃষ্ঠ থেকে স্থানান্তরিত হয় হরাইজেন্টালি, আনুভূমিকভাবে, অধিক ঢাল থেকে কম ঢালের দিকে। এই কনসেপ্টটাকেই বলা হয় পৃষ্ঠ প্রবাহ বা সারফেস রান অফ। অর্থাৎ সারফেস বা ভূপৃষ্ঠ থেকে একটি স্থান থেকে অপর স্থানে যখন জলের প্রবাহ ঘটে আনুভূমিকভাবে অধিক ঢাল থেকে কম ঢালের দিকে, তাকে আমরা সারফেস রান অফ বলতে পারি। আরও ভালো করে বললে বলা যেতে পারে ভূপৃষ্ঠের মৃত্তিকা ও উপমৃত্তিকা স্তর অধঃক্ষেপিত ও হিমবাহ গলা জলের দ্বারা সম্পৃক্ত হয়ে, অধঃক্ষেপিত মানে বৃষ্টি বা তুষারপাত, এবং হিমবাহ গলা জল মানে বরফ গলা জল বা যাকে বলা হয়, সম্পৃক্ত হওয়ার পর যে জলরাশি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঢাল বরাবর প্রবাহিত হয় তাকে আমরা সারফেস রান অফ বা পৃষ্ঠপ্রবাহ বলি। তো এই সারফেস রান অফ কনসেপ্টে আমরা জানবো আজকে। দেখো, এই ছবিটা আমাদের অনেক কিছু কাজে সাহায্য করবে। আমরা দেখাচ্ছি প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হলে এখানে দেখো সব জলটাই সারফেস রান অফ হয় না, মাটির ছিদ্র থেকে কিছু জল নিচের দিকে প্রবেশ করে, যাকে বলা হয় ইনফিল্ট্রেশন। এবং এই প্রবেশ করার যে পদ্ধতিটা, সেটা লিচিং কনসেপ্ট পদ্ধতির মাধ্যমে ঘটে ইনফিল্ট্রেশন ব্যাপারটা। 3 নম্বরে দেখতে পাচ্ছি এইখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল। কীভাবে পুরো বিষয়টা হয় দেখা যাক। ইনফিল্ট্রেশন হলো সারফেস স্টোর, অর্থাৎ ভূপৃষ্ঠে জল স্টোর হলো, কিছুটা ইনফিল্ট্রেশন হলো। ভূপৃষ্ঠে যে পরিমাণ জলটা স্টোর হয় সেটা কি হচ্ছে, সারফেস ফ্লো বা ওভারল্যান্ড ফ্লো হচ্ছে, চ্যানেল ফ্লো হয়, মানে পৃষ্ঠপ্রবাহ। সেখান থেকে কিছুটা জল লিচিং হয়ে মাটির মধ্যে জমা হলো, যাকে সাবসারফেস প্রবাহ বলে, অর্থাৎ এই অংশটা 2 নম্বরটা। থার্ড, সেখান থেকে জল আরও যখন নিচের দিকে নেমে আসে জোন অফ স্যাচুরেশনে, তখন তৈরি হয় বেস ফ্লো বা গ্রাউন্ড ওয়াটার। এখান থেকে যখন জলটা পরিবাহিত তাকে বেস ফ্লো বলে। ভার্টিক্যালি জলটা যখন নিচের দিকে নামে তাকে বলে থ্রু ফ্লো, যেটাকে আমরা সাবসারফেস রান অফ বলতে পারি। আর হরাইজেন্টালি জল যখন অধিক ঢাল থেকে কম ঢালের দিকে যায় তখন তাকে বলা হয় সারফেস রান অফ বা ওভারল্যান্ড ফ্লো। দেখো এখানে ওভারল্যান্ড ফ্লো কথাটা লিখেছি। তাহলে ওভারল্যান্ড ফ্লো হয়, নিচের দিকে নামলে হয় থ্রু ফ্লো, আর নিচে গ্রাউন্ড ওয়াটার যখন অধিক থেকে কম ধারার দিকে স্থানান্তরিত হয় তখন তাকে বলে বেস ফ্লো। 1 নম্বরটা তাহলে সারফেস রান অফ, 2 নম্বরটা সাবসারফেস রান অফ, 3 নম্বরটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার বা বেস ফ্লো। এই ব্যাপারটাই এই চার্টের মাধ্যমে দেখিয়েছি। এবং এখান থেকে কিছু পরিমাণ জল বাষ্পীভবন হয়ে আবার উপরে উঠে যায়, সেটাও বলা হয়েছে। তো আমরা পরে ইনফিল্ট্রেশন ইভাপোরেশন বিষয়টা আলোচনায় আসছি খুব ডিটেলসে। তার আগে আমরা ওভারঅল চার্টটা দেখে নিই। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে চার্টটা। এবার আসা যাক, এই যে রান অফ হচ্ছে, অর্থাৎ বৃষ্টির জল বা হিমবাহ গলা জল যে স্থানান্তরিত হচ্ছে, কী কী বিষয়ের উপরই স্থানান্তর ডিপেন্ড করে, কোথায় স্থানান্তর বেশি, কোথায় এই পৃষ্ঠপ্রবাহ বেশি বা কোথায় কম, কেন বেশি কেন কম, সেই আলোচনাগুলো আমরা একে একে শিখব, যাকে আমরা বলি রান অফ কন্ট্রোলিং ফ্যাক্টরস। মাথায় রাখো, এই রান অফ কন্ট্রোলিং ফ্যাক্টরস থেকে 10 নম্বরের প্রশ্ন বহুবার দেয়, তো এই অংশকে ভালো করে প্রস্তুত করতে হবে। এই ছবিতে ছোট ইকুয়েশন দেখানো হচ্ছে যে রান অফ সমান সমান প্রেসিপিটেশন, যে প্রেসিপিটেশন ইভাপোট্রান্সপিরেশন, ইনফিল্ট্রেশন এবং নেচার অফ গ্রাউন্ড ওয়াটার দ্বারা নিয়ন্ত্রিত। ছোট্ট করে চার্টে দেখিয়েছে। মানে কি, ধরো পৃষ্ঠপ্রবাহ বা রান অফ কতটা হবে তার কিসের ওপর ডিপেন্ড করছে, প্রেসিপিটেশন বা বৃষ্টিপাতের পরিমাণের ওপর। 1, 2 ইভাপোট্রান্সপিরেশন,
কোনো অংশে যদি বাষ্পীভবনের পরিমাণ বেশি হয়, বাষ্পীয় প্রস্ফেদন, ইভ্যাপোরেশন অর্থাৎ বাষ্পীভবন, ট্রান্সপিরেশন মানে প্রস্ফেদন, যেটা গাছের পাতা দিয়ে হয়, এই দুটোর পরিমাণ কোনো অংশে বেশি হলে রানঅফের পরিমাণটা কম হবে। 1 2 আবার কোথাও কোথাও অতিরিক্ত ইভাপোট্রান্সপিরেশনের জন্য আবার বৃষ্টিপাত সাহায্য করে, সেক্ষেত্রে আবার রানঅফকে বাড়াতে সাহায্য করে। 3 নেচার অফ গ্রাউন্ড, ভূমির ঢাল বেশি হলে রানঅফ অধিক হয়, আমরা জানি, যেমন পার্বত্য মালভূমি অঞ্চল, আর সমভূমি হলে রানঅফ ধীর হবে। এবং ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন মানে ভার্টিক্যালি জলকে নিচের দিকে নামা, যাকে আমরা সাবসারফেস ফ্লো বলি, এর উপর রানঅফ ডিপেন্ড করে। যদি সাবসারফেস ফ্লো বেশি হয়, ধরো হাল করা মাটি বা কর্ষণ করা মাটি, এই মাটিতে খুব দ্রুত ইনফিল্ট্রেশন হয়, জল নিচের দিকে নেমে যায়, ফলে এখানে রানঅফ কম হবে। আবার শহুরে পিচের রাস্তা, রানঅফ কিন্তু দ্রুত হবে, কারণ জল নিচের দিকে নামতে পারে না। তো রেট অফ ইনফিল্ট্রেশন অলসো রেসপন্সিবল ফর দ্য সারফেস রানঅফ। তো আমরা রঘুনাথনের মত অনুযায়ী রানঅফের মূল ফ্যাক্টরসগুলো আলোচনা করি। রানঅফের মূল ফ্যাক্টরসগুলোকে দুটো অংশে ভাগ করা হয়েছে। কিছু ভূপ্রকৃতিগত কারণ রানঅফকে প্রভাবিত করে, এবং অবশ্যই জলবায়ুগত কারণের জন্য রানঅফ কম বা বেশি হয়। আমরা এখন সেগুলো আলোচনা করব। তো দেখা যায়, প্রথম বলছে নেচার অফ গ্রাউন্ড, ভূমির ঢাল। এই ছবিতে আমরা দেখেছি বা এখানেও দেখতে পাই, ভূমির ঢাল যদি স্টিফ হয় রানঅফ দ্রুত হবে। এই পথ দিয়ে ভূমির ঢাল যদি জেন্টাল হয় রানঅফ সবচেয়ে কম হবে। ভূমির ঢাল মডারেট হলে রানঅফ মাঝারি হবে। অর্থাৎ ভূমির ঢালের উপর রানঅফ ডিপেন্ড করে। নেচার অফ সয়েল, নেচার অফ সয়েল কেন? ধরো উদাহরণ দিই, বেলে মাটি, এঁটেল মাটি, তোমরা নিজেরাই বলতে পারবে এর মধ্যে কোন মাটিতে রানঅফ বেশি হবে। যেহেতু বেলে মাটি অনেকটা এই রকম, যেখানে সছিদ্রতা কম এবং প্রবেশ্যতা বেশি, এই বেশি প্রবেশ্যতার জন্য বেলে মাটি থেকে সহজেই জল নিচের দিকে চলে যাবে, অর্থাৎ এই ইনফিল্ট্রেশন ফাস্ট হবে, ফলে বেলে মাটিতে রানঅফ কম, ওয়্যারঅ্যাজ কাদা মাটি বা এঁটেল মাটিতে রানঅফ বেশি হবে। ঠিক আছে, কাদা মাটির কিন্তু সচিত্রতা বেশি, প্রবেশ্যতা কম, বেলে মাটির সচিত্রতা কম, প্রবেশ্যতা বেশি। তোমাদের এখানটায় কনসেপ্টটা কনফিউশন এখানেই লাগবে যে স্যার বেলে মাটি এত বড় বড় ছিদ্র, আমি কেন বলছেন সচিত্রতা? সচিত্রতায় একটা ছিদ্র নিয়ে হয় না, এই একটা ছিদ্রকে আমরা বলি পোর স্পেস। সচিত্রতা হচ্ছে মোট ভলিউম অফ সয়েলের মধ্যে মোট ভলিউম অফ ব্ল্যাঙ্ক স্পেসেসগুলো কত, তার যোগফলের অনুপাত। সেই যোগফলের অনুপাত এখানে ছোট ছোট অংশগুলোকে যোগ করলে যা পাওয়া যাবে সেটা এর সাপেক্ষে বেশি। তাই কাদামাটি বেশি সচিত্র, বেলে মাটি কম সচিত্র। কিন্তু কাদামাটির অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব এত কম, এখানে জলগুলো ভ্যাকুম হয়ে যায়, ফলে জল নামতে পারে না, তাই প্রবেশ্যতা কম। বেলে মাটির অণুর মধ্যে গ্যাপ অনেকটা বেশি, তাই জল নিচে নামতে পারে, তাই প্রবেশ্যতা বেশি, প্রবেশ্যতা কম। সছিদ্রতা বেশি, সছিদ্রতা কম। ক্লিয়ার? বেলে মাটি, কাদামাটি। নেক্সট, ভলিউম অফ বেসিন। বেসিন মানে অববাহিকার ভলিউম, অববাহিকার শেপ। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, যদি অববাহিকা বড় হয় গঙ্গা নদীর মতন, তাহলে অনেক বেশি জল সে পরিবাহিত করতে পারে, তাই এখানে রানঅফ বেশি। অববাহিকা ছোট হলে রানঅফ কম হবে, যেমন ধরো অজয়, দামোদর বা নর্মদা, তাপী নদীর অববাহিকা। আবার অববাহিকা উপবৃত্তাকার হলে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে জল আসছে, বা লম্বাটে হলে রানঅফটা বেশি হয়, দীর্ঘ সময় ধরে জল যেতে পারে। আবার অববাহিকা গোলাকার হলে রানঅফের পরিমাণটা আলাদা হবে, কারণ সব দিক থেকে জলটা প্রায় একই সময় একটা নির্দিষ্ট অংশে আসবে, ফলে একটা নির্দিষ্ট টাইমে অধিক রানঅফ দেখতে পাবো। নেক্সট, নেচার অফ ল্যান্ডফর্ম। ভূমিরূপের উপর, যেমন সমভূমি, মালভূমি, এই কথা আমি বলতেই পারি যে ল্যান্ডফর্মের প্রকৃতির ওপর ডিপেন্ড করছে পরিবর্তন কেমন হবে, তাই বলে নেচার অফ ল্যান্ডফর্ম। অথবা রকি স্ট্রাকচার কিনা, বা সেখানে মৃত্তিকা, সেখানে ভূমিরূপের গঠন কেমন, কী ধরনের শিলা দ্বারা, তার উপর ডিপেন্ড করে। লোকেশন অফ ল্যান্ড, ল্যান্ডটি কোথায়, তার উপর ডিপেন্ড করে রানঅফ। অর্থাৎ ল্যান্ডের লোকেশন অনেকটাই ক্লোজ, পার্বত্য অঞ্চল না মালভূমি অঞ্চল, সেখানে মরুভূমি রয়েছে না বনভূমি রয়েছে, তার উপর ডিপেন্ড করে। স্লোপ অফ দ্য ল্যান্ড আগেই বলেছি নেচার অফ গ্রাউন্ডের সাথে অলমোস্ট রিলেটেড। নেক্সট, নেচার অফ রক। নেচার অফ শিলার প্রকৃতি, শিলা সছিদ্র না শিলা সছিদ্র নয়, বা ধরো ব্যাসাল্ট, গ্রানাইট, এই ধরনের শিলায়
রান অফের পরিমাণ বেশি, কারণ এখানে ইনফিল্ট্রেশন একেবারে জিরো, নিচে জল নামতেই পারবে না। আবার লাইমস্টোন বা চুনা পাথর এই ধরনের যদি শিলা হয়, সেখানে কিছু পরিমাণ জল নিচে নামবে, কাদা পাথর জল নিচে নামবে, ফলে প্রবেশ্যতা বেশি হবে। তাই আমরা বলতে পারি নেচার অফ রকের উপর, হার্ড রক সফট রকের উপর ডিপেন্ড করে, বা পাললিক শিলায় কিছু পরিমাণ রান অফ কম, আগ্নেয় শিলায় বেশি। লোকেশন অফ ভেজিটেশন, ভেজিটেশন অধিক থাকলে মৃত্তিকার শিকড় দৃঢ়ভাবে জলকে গ্রহণ করা সাহায্য করে, ফলে রান অফ কম হয়। এবং ভেজিটেশন যেখানে কম সেখানে রান অফ কিন্তু অধিক হবে। তাই হাই, মডারেট আর লো ডেন্সিটি দেখাচ্ছে, এখানে অধিক রান অফ হবে, এখানে রান অফ সবচেয়ে কম হবে ভেজিটেশনের জন্য। নেক্সট, অ্যামাউন্ট অফ সয়েল ময়েশ্চার, মাটিতে ময়েশ্চার বা আর্দ্রতার উপর রান অফ ডিপেন্ড করে। ফর এক্সাম্পল কাদা মাটি, এই অণুগুলো ময়েশ্চার ধরে রাখতে পারে, ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি বেশি, ফলে এর নিচে জল যায় না, ফলে এখানে রান অফ বেশি হয়। এখানে ময়েশ্চার ধরে রাখতে পারে না, এর ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি কম বেলে মাটির, ফলে এখানে রান অফ ধীর হয়। নেক্সট আসি ক্লাইমেটিক ফ্যাক্টরস। আমরা দেখেছি টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টরের মধ্যে বেশ কিছু অংশে তোমরা কিছু মিল পাবে। মিল পাওয়ার মানে অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টরে অনেকগুলি কম বেশি সিমিলার। যখন বইতে পড়বে, ছোটো ছোটো পাঠ্যগুলো বুঝবে। আমি বেসিক পয়েন্টগুলো যেগুলো না বুঝলে নয় সেগুলোকে আমি ধরিয়ে দিলাম, বাকিটা একেবারে সহজভাবে বইতে করা আছে। এবং যে কটা ছবি দিলাম বইতে ছবি নেই, এ ধরনেরই ছোটো ছোটো ম্যানিপুলেট করা ছবি তোমাদেরকে অভ্যেস করতে হবে নেচার অফ টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টরসগুলোকে বোঝানোর জন্য। অর্থাৎ এই টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টরসগুলো কীভাবে রান অফের পরিমাণ কোথাও কমাচ্ছে কোথাও বাড়াচ্ছে সেটা বোঝার জন্য। নেক্সট, এই রান অফ বা পৃষ্ঠপ্রবাহ জলবায়ুগত কারণে কীভাবে বাড়ে। প্রথম বলা হচ্ছে নেচার অফ রেইনফল, বৃষ্টিপাতের ধরন, তার উপর রান অফ বাড়ে। কী ধরন? অর্থাৎ এই বৃষ্টিপাত মৌসুমি বর্ষা, না হঠাৎ একদিন হওয়া বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, না ঝিরিঝিরি বৃষ্টি, তার উপর ডিপেন্ড করে। ঝিরিঝিরি বৃষ্টিতে রান অফ কম হয়, মুষলধারে বৃষ্টিতে রান অফ বেশি হয়, সহজ কথা। নেক্সট, স্নোফল, স্নোফল রান অফ প্রভাবিত করবে। স্নোফল যদি হয় রান অফ কিন্তু কম হয়। কেন? স্নোফল হলে সলিড পার্ট পড়ে, তার লিকুইফিকেশন না হলে সহজে রান অফ হবে না। তৃতীয়, ইভ্যাপো ট্রান্সপিরেশন। ইভ্যাপো ট্রান্সপিরেশন বা বাষ্পীয় প্রশোধন, অর্থাৎ প্রাকৃতিক কারণে সূর্যের তাপে জল বাষ্পীভূত হলে এবং গাছের পাতার বাষ্পমোচন ঘটলে যে রান অফ হয়, বাষ্পমোচন ঘটলে রান অফের পরিমাণ তুলনামূলকভাবে কমে, যাকে আমরা বলছি ইভ্যাপো ট্রান্সপিরেশন। নেক্সট, সানলাইট বা সূর্যালোক। সানলাইটের পরিমাণ অধিক হলে রান অফ কম হবে, কেননা দীর্ঘ রান অফের পথে যদি এই একটা গ্রাউন্ড হয়, দীর্ঘ রান অফ পথে স্কর্চিং সানলাইট ইভ্যাপোরেশনকে বাড়িয়ে দেবে, ফলে স্বাভাবিকভাবেই রান অফটা কম হয়ে যাবে। সিজনাল ডিস্ট্রিবিউশন অফ রেইন, এটাও অবশ্যই, যেমন ধরো ভারতের মতন দেশে মৌসুমি সময়ে বৃষ্টিপাত অধিক, ফলে এই সময় দীর্ঘদিন বৃষ্টি হওয়ায় রান অফ পরিমাণ খুব বেশি হয়। আবার অন্য সময় বৃষ্টিপাতের অভাবে রান অফ খুব কম। ইন্টেন্সিটি অফ রেইনফল, বৃষ্টিপাতের তীব্রতার উপর রান অফ ডিপেন্ড করে। অর্থাৎ কত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, অধিক বৃষ্টিপাতের রান অফ অধিক হয়। ডিউরেশন অফ রেইনফল, দীর্ঘ সময়ে বৃষ্টিপাত হলে রান অফ বেশি হয়। মাথায় রাখবে অ্যান্টিসিডেন্ট রেইনফল বলে একটা পয়েন্ট আমরা এখানে অ্যাড করতে পারতাম, আমি 11 নম্বরে অ্যাড করে রাখছি, না হয় আমরা সেটাকে বলতে পারি অ্যান্টিসিডেন্ট রেইনফল। এক্সকিউজ মি, অর্থাৎ পূর্ববর্তী বৃষ্টিপাত, এটাও কিন্তু রান অফের একটা ফ্যাক্টর, এটা বলে রাখা ভালো। অর্থাৎ কি, ধরো টানা 2 মাস 3 মাস গ্রীষ্মকাল গেছে, টানা 1 মাস কোনো বৃষ্টি হয়নি, এরপর প্রথম যে বৃষ্টিটা হলো সেটা মুষলধারে হলেও ওই বৃষ্টিতে কিন্তু ইনফিল্ট্রেশন বেশি হবে, কারণ মাটিগুলো সব ড্রাই থাকবে, এর জলের প্রয়োজনীয়তা অনেক বেশি, ফলে দ্রুত জল নিচে নেমে আসবে। এরপর যখন বৃষ্টি হবে, যখন মাটির উপর লেয়ার স্যাচুরেটেড হয়ে যাবে, তারপর কিন্তু রান অফ বাড়বে। অর্থাৎ পূর্ববর্তী বৃষ্টিপাতের ঘটনা আছে কি না তার উপরও রান অফ ডিপেন্ড করে। যাই হোক, আমি যেটা বলছিলাম, ইন্টেন্সিটি অফ রেইনফল আমরা বললাম, বৃষ্টিপাতের তীব্রতা বৃষ্টিপাতের সময়ের উপর রান অফ ডিপেন্ড করে। ডিস্ট্রিবিউশন অফ রেইনফল, কত বিস্তীর্ণ জায়গা ধরে বৃষ্টিপাত হচ্ছে তার উপর ডিপেন্ড করে। ডাইরেকশন অফ রেইনফল, বৃষ্টিপাতের দিকের উপর রান অফ ডিপেন্ড করে। অর্থাৎ ধরো
বৃষ্টিপাত যখন পার্বত্য ঢালের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাতটা হচ্ছে, ফলে সেখানে ঢালের ওপর দ্রুত বৃষ্টিপাত হলে রান অফ দ্রুত হয়। আবার অনুবাদ ঢালে খুব সামান্য বৃষ্টিপাত হয়, যেমন শিলং সারাউন্ডিংস এরিয়াতে, ফলে খুব কম রান অফ হবে। এভাবে আমরা সেটা বলতে পারি। স্নো মেল্ট ওয়াটার, বরফ গলে গেলে বৃষ্টির জলে রান অফ হয়, বরফ গলে গেলে বরফ গলা জলে রান অফ হয়। তো দিস আর দ্য ফ্যাক্টরস। তোমাকে রান অফের ক্লাইমেটিক বা টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টরস চাইলে এই অংশগুলোকে আলোচনা করতে হবে, দুটো টপিক। তার মধ্যে তুমি কয়েকটাকে বড় করে আলোচনা করবে, কয়েকটার ছবি দেবে, অ্যাটলিস্ট দুটো করে দুটো অংশ থেকে, বা তিনটে করে ছবি দেবে, বাকিগুলো জাস্ট পয়েন্টসগুলো লিখে এক লাইন করে ডিসক্রাইব করবে। আবার এই অংশ থেকে প্রশ্ন এভাবে আসে, পার্টিকুলার দু একটা কনসেপ্ট তুলে দিল বা বললো, ডিসকাস দ্য রোল অফ গ্রাউন্ড স্লোপ and vegetation for the development of for the factor controlling runoff, but discuss the role of intensity of rainfall and vegetation for controlling factor as a controlling factor of runoff. অর্থাৎ যে কোনো দুটো তুলে দিতে পারে, তখন আমাকে সেই দুটোকে ডিসকাস করতে হয় বেশি করে। যেমন ভেজিটেশনের ক্ষেত্রে আমি দেখালাম 3 ধরনের ভেজিটেশন চেঞ্জেস, যেমন এক্ষেত্রে দেখালাম স্লোপের ক্ষেত্রে। এইভাবে 5 মার্কসের শর্ট নোটসগুলো কিন্তু আসে পার্টিকুলার ওটা তুলে দিয়ে। এইভাবেও আমাকে কিন্তু প্রস্তুত হতে হবে। আমি আলোচনার সাথে সাথে কিছু কোয়েশ্চেন বলবো, সেগুলো মাথায় রাখবে। টপিকগুলো শেষ হলে আমি তোমাদের গ্রুপে কোয়েশ্চেনের লিস্ট পাঠিয়ে দেবো, নো ডাউট। তো এইভাবে যদি আমরা আলোচনা করি আমাদের কিছু ক্লিয়ার হয়। যেমন ধরো যদি বলি যে ডিসকাস দ্য রোল অফ গ্রাউন্ড স্লোপ অ্যাজ আ ফ্যাক্টর কন্ট্রোলিং রান অফ, তাহলে বলতেই পারি 3 ধরনের স্লোপে রান অফে কীভাবে কন্ট্রোল হয়, 3টে স্লোপ ধরে এক্সাম্পল দিয়ে আলোচনা করে দিলাম, পার্বত্য, মালভূমি, সমভূমি বলে। আবার যদি বলা ডিসকাস দ্য রোল অফ ভেজিটেশন ফর দ্য অ্যাজ আ কন্ট্রোলিং ফ্যাক্টর অফ রান অফ, তাহলে আমি মরুভূমির কথা আলোচনা করতে পারি, যেখানে ডিফরেস্টেশন হচ্ছে তার কথা বলতে পারি, অ্যামাজন ফরেস্টের কনসেপ্ট বলতে পারি, এবং মডারেট একটা ডেসিডুয়াস ফরেস্টের কথাও আলোচনা করে বলতে পারি। এইভাবে হয়। বা যদি বলা হয় হাউ নেচার অফ রক বা সয়েল টাইপ কন্ট্রোলিং রান অফ, সেক্ষেত্রে আমি এই ছবির কথা বলতে পারি। আমি কতগুলো যে ইম্পর্টেন্ট অংশ সেগুলো ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি, যেটা বলা হয় রান অফের ফ্যাক্টরস হিসেবে। তোমাদের এই অংশটা গেল, একটা 10-এর প্রশ্ন আসতে পারে, ডিসকাস দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং রান অফ, বসে গেল। এছাড়া এই অংশটা আলোচনার সময় আর একটা বিষয় বলে দেওয়া দরকার, যেটা রান অফের ফ্যাক্টর হিসাবেই বলা হয়েছে, তবু আলাদা করে মেনশন করা হয়েছে। সেটা হচ্ছে কনসেপ্ট অফ ইনফিল্ট্রেশন অ্যান্ড ইভাপোরেশন। যেহেতু আলাদা মেনশন করা হয়েছে ইনফিল্ট্রেশন ইভাপোরেশন, মজার ব্যাপারটা কী হয়, অনেক সময় প্রশ্নও দেয়, ডিসকাস দ্য রোল অর দ্য ফ্যাক্টর কন্ট্রোলিং ইনফিল্ট্রেশন অ্যান্ড ইভাপোরেশন। তোমরা ইনফিল্ট্রেশন ইভাপোরেশন খুব সহজে আলোচনা করতে পারবে আশা করি। ইনফিল্ট্রেশন কনসেপ্টটা বুঝেছো, একে আমরা ইনফিল্ট্রেশন বলি। যে জলটা উপর থেকে নিচের দিকে শিলার রন্ধ্র দিয়ে নিচে নেমে আসছে, আর বাষ্পীভবন কি সূর্যতাপে যে জলটা বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, একদম একটা ভার্টিক্যালি আপরাইজ হচ্ছে, একটা ভার্টিক্যালি ডাউনফল হচ্ছে টুয়ার্ডস দ্য আর্থ ডিউ টু গ্র্যাভিটেশন। তো ইনফিল্ট্রেশন যদি ফ্যাক্টর বলি কী হয়, আমরা জানি ইনফিল্ট্রেশন বা অনুস্রাবণ প্রক্রিয়া মূলত শিলার উপরের অংশ থেকে নিচের দিকে নামে। খুব সহজে আমরা এইখান থেকেই ফ্যাক্টরগুলোকে খুঁজে নিতে পারবো ইনফিল্ট্রেশন হওয়ার কারণ। আমরা বলতে পারি কি না, যে দেখো তো, যদি গ্রাউন্ড স্লোপ বেশি হয় তাহলে ইনফিল্ট্রেশন বেশি হবে কি? অর্থাৎ দেখো রান অফের ফ্যাক্টরগুলো ঠিক উল্টো ফ্যাক্টর এখানে কাজ করবে। গ্রাউন্ড স্লোপ বেশি হলে জল দ্রুত রান অফ হবে, ফলে ইনফিল্ট্রেশন কিন্তু কম হবে। গ্রাউন্ড স্লোপ কম হলে ইনফিল্ট্রেশন বেশি হবে, একটা ফ্যাক্টর ড্র করতে পারি। আবার রেইনফল থেকে ফ্যাক্টর নিতে পারি, রেইনফলের পরিমাণ বেশি যদি হয় ইনফিল্ট্রেশন ডেফিনেটলি বেশি হবে, রেইনফল যদি কম হয় ইনফিল্ট্রেশন কিন্তু কম হবে। দেখো খুব ইজিলি কিন্তু আমরা এই বক্তব্যটা রাখতেই পারি। আবার আমরা বলতে পারি নেচার অফ রকের ইনফিল্ট্রেশন ডিপেন্ড করে, কারণ চুনাপাথরযুক্ত রক হলে ইনফিল্ট্রেশন দ্রুত হবে, সমতল হওয়ার ফলেও কিন্তু ব্যাসাল্টযুক্ত রক হলে ইনফিল্ট্রেশন হবে না। আবার বলতে পারি ভেজিটেশন কভার থাকলে ইনফিল্ট্রেশন দ্রুত হবে, ভেজিটেশন না থাকলে ইনফিল্ট্রেশন
ভেজিটেশন কভার না থাকলে ইনফিল্ট্রেশন দ্রুত হবে, ভেজিটেশন কভার থাকলে ইনফিল্ট্রেশন সহজে হবে না, কারণ শিকড়গুলোর উপর থেকে জল দ্রুত ট্রান্সফার হয়ে যেতে পারে। এই ফ্যাক্টরগুলো কাজ করে ভাইস ভার্সাভাবে। তো এখান থেকে আমরা ইনফিল্ট্রেশন ফ্যাক্টরগুলো নিয়ে নিতে পারি। ঠিক একইভাবে যদি বলি ইভ্যাপোরেশন, এগুলো ছোটো প্রশ্নের জন্য অনেক সময় দেয়, বলতেই পারি সানলাইট, উইন্ড ফ্লো, এইগুলো বাষ্পীভবনের জন্য দায়ী। অতি তাপমাত্রা থাকলে, বায়ু প্রবাহ দ্রুত হলে বাষ্পীভবন দ্রুত হয়, এবং সেটা হলে বাকি মানে রান অফ বা বৃষ্টি ইত্যাদিগুলো কম হবে। তো এইগুলো কীভাবে রান অফের ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটাই তোমার প্রশ্ন দেবে, যে মেনশন হাউ ইনফিল্ট্রেশন অ্যাজ আ ফ্যাক্টরস কন্ট্রোলিং রান অফ, বা মেনশন হাউ ইভ্যাপোরেশন কন্ট্রোল রান অফ, এভাবে বলতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের ছোটো ছোটো করে ড্রট ডাউন করতে হবে, খুব একটা কঠিন বিষয় এখানে নয়। আর মাথায় রাখবে ইভ্যাপোরেশনের সাথে ট্রান্সপিরেশন যোগ হলে তাকে বলা ইভ্যাপো ট্রান্সপিরেশন, অর্থাৎ বাষ্পীভবনের সাথে প্রস্রেদন প্রক্রিয়া যোগ হলে, অশ্বমোচন প্রক্রিয়া যোগ হলে তাকে বলা হয় বাষ্পীয় প্রস্রেদন। একটা বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল দুটো ফ্যাক্টরের সংমিশ্রণ, এটা মাথায় থাকবে, এইটুকু জেনে রাখা দরকার, তাই এইটুকু অংশ বলে দেওয়া হলো। আশা করি এতটা বুঝতে পারলে। আসা যাক এর পরের অংশে, যার কনসেপ্টটা হচ্ছে রান অফ সাইকেল, যেটা নিয়েও আলাদা করে 10 নম্বরের প্রশ্ন আসে, যাকে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ একটা বড় ভিডিওতে লেন্দি হয়ে গেলে তোমাদের দেখতে অসুবিধা হবে। তো আমরা রান অফ কন্ট্রোলিং ফ্যাক্টর নিয়ে তাহলে অতটুকুই আলোচনায় রাখি, যেখান থেকে আমরা মূলত পড়বো ছোটো ছোটো ফ্যাক্টরগুলো নিয়ে, রান অফ কেন হয়, ইনফিল্ট্রেশন ইভাপোরেশন কীভাবে রান অফকে কন্ট্রোল করে, আর রান অফ কন্ট্রোলিং ফ্যাক্টরসগুলো কী সেগুলো আলোচনা করো। রান অফ কাকে বলে, সারফেস রান অফ, সাবসারফেস রান অফ কনসেপ্টটা কী, আর একটু যদি ভাগ করি সারফেস রান অফ, সাবসারফেস রান অফ, গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ টাইপ অফ রান অফ যদি করি তাহলে কী কী টাইপস রান অফ হতে পারে, এইটুকু এই অংশ থেকে প্রস্তুত করো। আমি নেক্সট অংশে আসছি। থ্যাংক ইউ।